গতকালকে একটা অনুষ্ঠান করেছিলাম, আইজিপি, প্রাক্তন আইজিপি মামুন, যে পুরো নাম আব্দুল্লাহ আল মামুন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তার কালকে ছিল সাক্ষ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্যটা। তো আমরা যখন অনুষ্ঠানটা করছিলাম তখন ওনার সাক্ষ্য চলছিল। সাক্ষী উনি কি বলেছেন সেটা আমরা কভার করতে পারি নাই। আজকে সেইটার সাথে নিয়ে প্লাস সাথে এর কিছু তাৎপর্য নিয়ে কথা বলব। উনি পরিষ্কার করে কালকে বলেছেন 18 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আর কি, কামাল খান কিছু একটা, তার কাছ থেকে জানতে পারেন যে হাসিনা সরাসরি লেথেল ওয়েপন্স, যেটাকে বাংলায় আমরা বলি মারণাস্ত্র, মানে সব ধরনের অস্ত্রের গুলিতে মানুষ না মরতে পারে, আহত হবে কিন্তু গুলি মারা যাবে না। কিছু কিছু রাইফেল আছে যেগুলো থেকে গুলি ছুটলে মানুষের মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এগুলোকে লেথেল লেথেল লেথাল আসলে লেথাল ওয়েপন্স বলে। অর্থাৎ আপনি মরবে জেনে ওই অস্ত্র ইউজ করবেন, এটা হয়ে গেছে ভুলে, এরকম না। এই জন্য লেথেল ওয়েপন্সকে আলাদা করে দেখা হয় হিউম্যান রাইটের দেখা দেখতে, বা যখন কোনো বিচার কাঠগড়ায় আসে বিষয়টা, যে এটা কি জাস্ট লেগে গেছে অনিচ্ছায় নাকি আপনি সচেতনভাবে করেছিলেন। এটা একটা মারাত্মক ডিমার্কেশনের পয়েন্ট আর কি। আপনি আত্মরক্ষাতে করেছিলেন নাকি জেনে শুনে করেছিলেন, মানুষ মারার জন্য করেছিলেন। এটা একটা পরিষ্কার ভাগ হয়ে যায় এই লেথেল ওয়েপন্স কথাটার মাধ্যমে। ফলে হাসিনা জেনে শুনে যখন লেথেল ওয়েপন্সের অর্ডার দিচ্ছে, ভালো করে শুনেন, লেথেল ওয়েপন্স অর্ডার শেষ, এই দুটো শব্দ যদি থাকে সাক্ষ্যে, যার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হচ্ছে তার অবস্থা শেষ। কারণ এইটা কোনো আদালত, সাধারণ আদালত, বাংলাদেশের মতন আদালত তো এটা মানে ওই লোক দায়ী যে অর্ডার দিয়েছে লেথেল ওয়েপন্স ইউজ করেছে। ইউএনের কোর্ট বা আইসিসি কোর্ট এগুলো তো কোনো কথাই নেই, ওখান তো সবার আগে এটা দিয়ে ভাগ করে দিবে। আর একটা শব্দ ইউজ করে ওরা, যে আপনি এক্সেসিভ ফোর্স ইউজ করছেন কিনা। এক্সেসিভ কথাটা মানে বোঝার চেষ্টা করে, এক্সেসিভ মানে অতিরিক্ত বল প্রয়োগ করছেন কিনা। অর্থাৎ আপনার প্রতিপক্ষ পুলিশ, আপনার পুলিশের প্রতিপক্ষ পাবলিক এত আনরুলি হয়ে গেছিল, বিক্ষুব্ধ হয়ে গেছিল যে যাদেরকে থামাতে গিয়ে আপনি কিছু কিছু অস্ত্র ব্যবহার করতে হয়েছিল। কিন্তু আপনি ওই যে ব্যবহার করতে হচ্ছে ওই সুযোগে নিয়ে যতটুকু দরকার নাই তার চেয়ে বেশি বল প্রয়োগ করে ফেলেছেন। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ বলে হয় এটাকে। এটা হলে এবার আপনি পুলিশ দায়ী, আপনি এবার মানুষ হত্যার জন্য দায়ী হবেন, স্ট্রেট মানুষ হত্যা হিসেবে দেখা হবে। সো এক্সেসিভ ফোর্স, লেথেল ওয়েপন্স ইউজ, এগুলো খুব মারাত্মক শব্দ। ইউএনএ হিউম্যান রাইট বডিটা যেটা 1400+ হত্যার কথা বলেছে, সেখানে এই কথাগুলো বারে বারে এসছে। ওরা ওই জায়গা থেকে দেখে, আলাদা করে পুরো জিনিসটা। ওই 1400+ লোক যে মারছে, লোক যে মারা গেছে, এই মারা যাওয়ার ক্ষেত্রে দুটো পয়েন্ট কেমন ছিল, এর উপরে বেস করে তারা রায় দেয় যে এই লোককে শাস্তি দিতে হবে। এই লোকের এই কাজটা, সেটা পুলিশের লোক হোক, আর্মির লোক হোক, এটা কোনো ধরনের মাপ পাবে না, সে এটাকে অপরাধী হিসেবে গণ্য করতে হবে। এর চেয়ে সোফার দুনিয়া যতটুকু বিকশিত হয়েছে তাতে তার শক্তি ব্যবহারের বিষয়টাকে কিভাবে দেখবে তার স্ট্যান্ডার্ড। সো যখন বলতেছে আইজিপি মামুন বলতেছে এই অর্ডারটা পেয়েছে সে কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের কাছ থেকে, মানে হলো এবার দেখেন জিনিসটা সাজালো কি, যে অর্ডার আসলো হাসিনের কাছ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আইজিপি। এবার বুঝেন পরিস্থিতিটা কি হবে। সো কমান্ড অথরিটির যে কমান্ডিং অর্ডার, কে হুকুম দিয়েছে, এটা গুরুত্বপূর্ণ। এটা স্টাবলিশ হয়ে গেছে কালকে কোর্টের থেকে বলা হচ্ছে, যেটা এর আগে কখনো বাংলাদেশের ইতিহাসে অ্যাপ্রুভার বলে এটাকে, রাজশাহী বাংলা যেটাকে বলি আমরা, ওটা ইংরেজি শব্দটা অ্যাপ্রুভার, যে নিজে স্বীকার করে নিয়েছে সে অপরাধ করেছে। এই ধরনের ঘটনা খুব কম। কেন কম? কেন আমাদের এখন যারা ক্ষমতা থাকে তারা এত বেশি
যুক্তি সহায়তা প্রোভাইড করে খুনিকে যে ও আর রাজশাহীর দিকে যায় না। কেন? পাল্টা একটা কথা বলি, তাহলে সেটা ধারণা পাবেন। বিচার হয় নাই, বিচারে প্রুভ করা যায় না, এই ধরনের কেস শুধু আমাদের দেশে না। আমরা নয় গরিব দেশ, আমাদের নয় বিচার ব্যবস্থা দুর্বল, মেলা পয়েন্ট আছে। আমেরিকার মতন দেশ, ইউরোপের মতন দেশে তাদেরও এই প্রবলেম। কাজে মামলার জট দীর্ঘদিন ধরে এই মামলার ফাইল জমছে, এটা একটা বিরাট হেডেক ওদের জন্য। সেই কারণে ওরা আর একটা নিয়ম বার করছে, প্রস্তাব দেয় ইচ্ছে করে, যে আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসছে কিন্তু স্বীকার করতে যাচ্ছেন, তাকে প্রস্তাব দেয় খুব সোজা ফরমাল এবং উইথ আদালতের অ্যাপ্রুভাল, যে তুমি যদি তোমার দোষ স্বীকার করে নাও, তাহলে টোটাল সাজা যদি হয় ওই মামলায় ওই ধারায় 7 বছর, তাহলে তোমাকে 1 বছর সাজা দিয়ে 6 মাস সাজা দিয়ে কি সাজাবিহীন ভাবে ছেড়ে দেব। পারপাসটা হলো যে যেহেতু সাক্ষী বলছে, সাক্ষী পাওয়া গেছে এবং বিশ্বাসযোগ্য সাক্ষী, ফলে এটার উপর বেস করে মামলাটা তো কমানো গেল। আর মামলাটা তো এমনি ফেলে দেওয়া হয়নি, মানে শনাক্ত করে দেওয়া হয় নাই, যেহেতু মামলায় সুনির্দিষ্টভাবে প্রমাণ হয়েছে জিনিসটা। সুনির্দিষ্ট প্রমাণ হয়ে মামলাটা রায় হয়ে যাওয়াটাকে তারা প্রেফারেবল মনে করেছে। দেন যুক্তি বুদ্ধিতে এটা প্রমাণ করা যাচ্ছে না, মামলার সংখ্যা বাড়তেছে, এতে কারো কোনো লাভ হচ্ছে না। সো এটা আমেরিকানদের স্টাইল হচ্ছে, তারাই প্রথম আগে এসে নতুন নিয়মটা চালু করেছে, যে প্রস্তাব দেওয়া হয় ওপেন, তারা যে প্রস্তাব দিচ্ছে এটা যা জানে, এটা কোনো লুকাছাপা না। প্রস্তাব দিয়ে তাকে বলা হয় যে তুমি স্বীকার করে নাও, দোষ স্বীকার করে যদি নাও তাহলে তুমি ছাপাবা, এই ছাড় পাবা, 1 বছরের সাজা হবে, ধরো এই বেনিফিট পাবা। সো এইটা দিয়ে স্বীকার করিয়ে নিয়ে মামলাটাকে সমাপ্ত করে দেওয়া, রায় হয়ে দেওয়াটা, এটা প্রপার সেটেলমেন্ট হয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট মনে করে ওরা ন্যাচারালি। কারণ অমীমাংসিত মামলা থাকার চেয়ে মীমাংসিত মামলা হওয়াটা বেটার, তাই জন্য যদি কিছু ছাড় দিতে হয় সাজা বেটার। সো ইজ এ নিউ ফেজ বলতে পারেন আপনারা। সো কিন্তু বাংলাদেশে এটার কোনো আসর পড়ে না এই পর্যন্ত। সেই জন্য বলতেছে সবাই অ্যাপ্রুভারের সংখ্যা, অ্যাপ্রুভার হওয়াটা, এটা বাংলাদেশ ইতিহাসে এই প্রথম এত বড় একটা গুরুত্বপূর্ণ কেস। তাহলে যে কথা বলতেছিলাম, আরো অনেক কথা আছে এখানে, যেমন বলেছে যে কারা কারা হাসিনাকে এই যে ফোর্স করে মারণাস্ত্র দিয়ে লোক মারার জন্য পরামর্শ দিতে, উনি নাম করেছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খানিজা স্বরাষ্ট্রমন্ত্রী, আনিসুল হক, সালমান রহমান, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ফজলুল তাপস এবং আরাফাত। এদের নামগুলো উনি বলছেন যে এরাই কন্টিনিউয়াসলি হাসিনাকে উস্কানি দিচ্ছে, যাতে মারণাস্ত্র ব্যবহার করে দাবড়ায় দিয়ে যেন এটা কাজটা করা যায়। আর হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করার পরামর্শ দিয়েছে। উনি বলেছেন এটা যে চিফ ছিল, র্যাবের যে চিফ ছিল, তার কাছ থেকে আসছে পরামর্শটা, এরকম। সেই সাথে উনি একটা মজার কথা বলছেন যে সমাজের কোন কোন ব্যক্তি গোষ্ঠীরা এই ব্যাপারে উৎসাহ দিয়েছে হাসিনাকে। তার মধ্যে উনি নাম করতেছেন আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেটা আজকাল লিস্ট বেরিয়েছে নাটকের করার, কোন কোন নাটক সিনেমা করা ছেলে মেয়ে নির্বিশেষে কে কত উৎসাহী ছিল সে সময়, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উৎসাহ দিয়েছে, অথবা হাসিনাকে কানে নিয়ে আসছে, মানে হারুন সব সেগুলোর নাম উনি বলছেন। ডিবি হারুন, এই যে সমন্বয়ক, এই যে নাহিদরাদেরকে ধরে নিয়ে যে পিটার দেওয়া বা ধরে নিয়ে আসা, চাপ সৃষ্টি করা, তাদের মুখ দিয়ে স্বীকার করে নেওয়া, এই কাজগুলোর দায়িত্ব দেওয়া হয়েছিল ডিবি হারুনকে। এই সবগুলোর উনি এই যে উঠে আনার, ফিয়ানা, যে অপহরণ বা বাসা থেকে ধরে নিয়ে আসা, উপরায় বা হত্যার নির্দেশ, এই সবগুলো আসছে প্রধানমন্ত্রীর অফিস থেকে, এটা খুব পরিষ্কার করে উনি বলছেন। তো এই হলো সার কথাটা। আসলে বলতে গেলে কিছুই লুকানো নাই, এমন একটা অবস্থা এই তৈরি হয়েছে এই সাক্ষী, এই গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষী। কেন এটা নিয়ে এত আবার কথা বললাম আজকে? বললাম এই জন্য যে একটা হলো যে হাসিনার বিচারটা যে খুব আসন্ন হয়ে উঠতেছে, এক, সেটা বোঝার জন্য। আর দুই হলো এটা এমন একটা মামলা, এটা পরবর্তীতে আর যে সকল মামলা আসবে সেই সকল মামলা প্রমাণেও একটা ভূমিকা রাখবে। কেন? কারণ এখানে মেজর হাসিনার অপরাধগুলা এখানে রিফ্লেক্টেড হয়েছে, প্রমাণিত হয়ে যাবে যদি রায়টা
যদি হাসিনার বিরুদ্ধে যায় তার মানে হবে যে এইসব অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। ওকে, এখন মূল কথা এটা আসেন আসলে, যেটা বলার জন্য আমি মানে এতক্ষণ ধরে যা বললাম তা হলো যে গতকালকে গুরুত্বপূর্ণ সাক্ষীর বক্তব্যগুলো কি ছিল সেটা বললাম আমি। এখন আমি আপনাদেরকে বলবো যে এই সাক্ষ্য দেওয়ার কারণে আর কি কি দুয়ার খুলে গেল সেটা প্রসঙ্গ, খুব ইম্পর্টেন্ট প্রসঙ্গ এটা। আপনারা জানেন যে 1400+ হত্যা হয়েছে ইউএন এর রিপোর্ট অনুযায়ী, এবং সেই রিপোর্ট অনুযায়ী 450 জন, আমি যতদূর জানি 450 সামরিক অফিসারের একটা লিস্ট ইউএন এর দিক থেকে দেওয়া হয়েছে, সামরিক বাহিনীকেই দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কি ব্যবস্থা নেওয়া হলো সেটা যেন তারা ইউএনকে জানায়। এবং এই 450 জনের মধ্যে টপ অফ দ্য লিস্ট হলো সেনাপ্রধান। তাহলে কি হবে এখন? তাহলে যেটা হবে, ইউএনের রিপোর্টটা খুব সাংঘাতিক। ফলে এই মামলাও কিন্তু এখন আইসিটি করে আসবে। এটাকে একদিন আনা হয় নাই। আর্মিন মানে এই আইজিপির সাক্ষাতে যেটা হলো এই পর্যন্ত পুলিশের পার্টটা, অর্থাৎ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ, এই পার্টটার একটা উন্মোচন ঘটল। কিন্তু যেই পার্টটা থেকে গেল বাকি, সেটা হলো হাসিনা, সেনাপ্রধান, সেনার সদস্যরা, সিনিয়র অফিসাররা। এখান দিক থেকে এদের যে রোলটা প্লে করছে তারা, এটা সম্পর্কে এখনো কোনো কিছু কোর্ট পর্যন্ত আসে নাই। আসবে কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে। তারা আবার এটা ইম্প্যাক্ট ফেলতেছে আমাদের রাজনীতির ঘটনাবলিতে, এগুলো এখন চলতেছে। তাহলে মামুনের কেসটা মামুন যখন এইভাবে প্রচার করে দিল, এটার ইম্প্যাক্ট হবে বলে আমি আপনাদের কাছে আরও করে বলতেছি যে এইটার ইম্প্যাক্টে এখন আমরা দেখব সেনাবাহিনীর ভিতরে এটা নিয়ে মোচড়ানি শুরু হবে। তাদের ভিতরেও এই রাজশাহী হওয়ার টেন্ডেন্সিটা বাড়বে। কেন বাড়বে? কারণ এটা প্রমাণ করা খুব ইজি হবে আদালতে, যেহেতু এটা একটা জাতিসংঘের মতন প্রতিষ্ঠান, তাদের তদন্ত অনুসন্ধান কমিটি এই পুরো জিনিসটাকে ইনভেস্টিগেট করছে। এবং ওই যে বললাম যে কোনটা মারণাস্ত্র দিয়ে হত্যা, কোনটা এক্সেসিভ ফোর্সে হত্যা, এই অপরাধগুলো, এই যে ডিমার্কেশন, লিগ্যাল ডিমার্কেশন গুলো ওরা স্পষ্ট করে তুলে নিয়েছিল ওদের রিপোর্টটা বই লেখা। ফলে রিপোর্টটা, মানে যে রিপোর্ট আইসিসির মতন কোর্টের, জাতিসংঘের আইসিসির মতন কোর্টে যেটা অ্যাকসেপ্টেবল, সেই ধরনের ভাবে একটা রিপোর্ট দেওয়া, এই রিপোর্টটা বাংলাদেশের আইসিটির কাছে আরো ইজিলি অ্যাকসেপ্টেবল হবে। ফলে সামরিক অফিসাররা সবাই জানে তাদের এর থেকে মুক্তি নেই। কাজেই মামুনের এই ঘটনাটা, এই রাজশাহী হয়ে যাওয়াটা, এটা তাদেরকে উদ্বুদ্ধ করবে যে আমাদের তাহলে বাঁচার একমাত্র পথ হয়ে আছে যে আমরা যদি রাজশাহী হয়ে যাই তাতে যতটা মাপ পাওয়া যায়। ফলে আমার বিশ্বাস, স্ট্রং বিশ্বাস, এই পুরো জিনিসটা মারাত্মকভাবে ইম্প্যাক্ট ফেলবে আর্মির লোকেরা, আর্মি অফিসাররা যারা যারা ইনভলভ একইভাবে, তাদের রাজশাহী হওয়ার প্রবণতা মারাত্মকভাবে ছাপ ফেলবে। এমনকি আমি ওটাও অবাক হব না যদি দেখি আমার সেনাপ্রধানও রাজশাহী হওয়ার জন্য রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ।